প্রবাল সরকার। আমাদের সরকারবাবু একজন নিতান্ত ভদ্র এবং শান্ত স্বভাবের মানুষ। তার চেহারার এবং সাজগোজের বর্ণনা দিতে গেলে বলা যায় মোটা লম্বা ফর্সা মানুষ, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, পরনে চেক চেক শার্ট, কালো কিংবা বাদামি প্যান্ট, হাতে কালো বাক্স। কেউ যদি ওনাকে উচ্চ স্বরে কোনো কথা বলে তাহলে তিনি উত্তর না দিয়ে কিংবা অনুচ্চ স্বরে কটা কথা বলেই স্থান ত্যাগ করেন। বিয়ের 20 বছর পরেও উনি ওনার স্ত্রীর সঙ্গে 20টা কথাও বলেছেন কিনা তার সন্দেহ আছে। স্ত্রী ও তার একমাত্র ছেলেও বাবাকে খুব একটা পাত্তা দেয় না, অর্থাৎ নিজের বাড়িতে তিনি সম্মান পান না বললেই চলে। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, তিনি কিন্তু একজন প্রতিষ্ঠিত মানুষ, উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী মানুষ। তিনি নিজস্ব গাড়ি আছে, শহরের উপকণ্ঠে একটি নিজস্ব বিরাট ফ্ল্যাটও আছে। অফিসের বস তার উপর নির্ভর করেন, তার কাজের জন্য তিনি যথেষ্ট প্রশংসাও পান। প্রতি রবিবারে স্ত্রী ও ছেলেকে নিয়ে ভালো কোনো রেস্তোরাঁয় খেতে যান। নিজের সামর্থ্য অনুযায়ী পরিবারের সবাইকে সুখে রাখতে চেষ্টা করেন। তবুও কেন যেন কেউই তাকে খুব একটা গুরুত্ব দেয় না। স্ত্রী ছেলে তো বটেই, এমনকি স্ত্রীর বাপের বাড়ির লোকেরাও তাকে তাচ্ছিল্যের চোখে দেখে। সংসারে তার উপস্থিতি যেন শুধুই প্রয়োজনীয়তার কারণে। লোকে বলে ভালো চাকরি করলে নাকি সম্মান পাওয়া যায়। কোথায়? তিনি তো পান না। পরিবারকে সময় দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। কোথায়? তিনি তো পান না। তাহলে সবই কি তার কপালের দোষ? না, বোধহয় তার ব্যবহারের দোষ। অত্যন্ত ভালো মানসিক আচরণ এই যুগে, এই সমাজে কখনোই কাম্য নয়। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এ কথা অত্যন্ত ভুল। আজকাল সবকিছুই পাওয়া যায় দাম্ভিকতা এবং ক্ষমতার প্রদর্শন করে। সম্মান ছিনিয়ে নেওয়ার জন্য আজকাল বাহুর জোরের প্রয়োজন হয়। অভিজ্ঞতা, দক্ষতা, সামাজিক প্রতিষ্ঠা নামমাত্র। কাউকে ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায় না। এই তো সরকারবাবুর অনেক নিচে একজন কাজ করে, তারই অফিসে বীরেন্দ্র কৃষ্ণ রায়। সবাই তাকে বীরেন বাবু বলে ডাকে। পদে নিচস্থ হলেও লোকটা সরকারবাবুর চেয়ে বয়সে অনেকটাই বড়। বীরেনবাবুর পূর্বপুরুষ নাকি একসময় জমিদার ছিলেন, আর আভে ভাবে এখনো সেই জমিদারি ছাপটা রয়েছে। সর্বসাকুল্যে হয়তো 500 টাকার জামা কাপড় পরে, তবুও তাকে লোকে সমঝে চলে। ওরকম মুখরা অসভ্য লোকটা যে পরিমাণ সম্মান পায় তার একাংশ পায় না উচ্চ পদস্থ সরকারি কর্মচারী আমাদের সরকারবাবু। তার মানে কি শুধুই ক্ষমতা দেখালেই সম্মান পাওয়া যায়? পকেটে 10 টাকা থাকলে 20 টাকা ব্যবহার দেখাতে হবে শুধু সম্মানের আশায়? না হলেই এই সরকারবাবুর মতো অনেককেই হয়তো মাথা নিচু করে চলতে হবে। দীর্ঘদিনের এই অবহেলা সরকারবাবুকে ভীষণ কষ্ট দেয়। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতর ভিতরে তিনি ভেঙে পড়েছে। অনেক সময় তিনি নিজের চোখের জল লুকিয়ে চুপি চুপি বাথরুমে গিয়ে কাঁদেন। কেউ দেখে ফেললে তাও যেন লজ্জার ব্যাপার, তাই কষ্টগুলো তাকে গোপনেই সইতে হয়। কি হলো শুনছো? খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে গেলেই হবে? কতক্ষণ ধরে যে ডাকছি, কথা কানে যাচ্ছে না। স্ত্রীর হাঁক ডাকে চিন্তায় ছেদ পড়ল সরকারবাবুর। দেখলেন কখন যেন পাশে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে? মনে আছে তো যে কাল গ্রামের বাড়ি যেতে হবে? আছে। আমি ভেবেছি তোমাদের ছেড়ে আমি চলে আসব। তুমি যেদিন ফিরবে আমায় জানিও, আমি গিয়ে না হয় নিয়ে আসবো। হো মা, সে আবার কি কথা? ওখানে সবাই বাড়ির একমাত্র জামাইয়ের আশা করে বসে আছে, আর তার মাঝখানে তুমি বলছো তুমি যাবে কিন্তু তুমি থাকবে না। তুমি ওখানে না থাকলে আমার মান সম্মান থাকবে? তাছাড়া তুমি এমন কোন রাজকার্যটাই বা করো যে যার জন্য কদিন ছুটি নিতে পারবে না? শোনো, আমরা 7 দিনের জন্য যাচ্ছি, আর তুমি আমাদের সঙ্গেই যাচ্ছ, ব্যাস এটাই আমার শেষ কথা। আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাইছি না। কথা শেষ করে স্ত্রীর ঘর থেকে বিদায় নিল। 1 মাস আগেই একদিন তার স্ত্রী জানিয়েছিল তাদের গ্রামের পুরনো বাড়িটা বিক্রি করার জন্য ভাই বোন মা বাবা তাকে ডেকে পাঠিয়েছে। ওখানে গিয়ে যে যার ভাগ বুঝে নেবে।
এই জন্যই একটা বড় জমায়েত বসবে। সরকারবাবু যেতে চাননি। প্রথম কথা, তার স্ত্রী নিজের বাড়ি থেকে কি টাকা পয়সা পেল তাতে সরকারবাবুর বিন্দু মাত্র যায় আসে না। এছাড়া স্ত্রীর বাপের বাড়ির লোকেরা তো তাকে মানুষ বলেই মনে করে না, তাই সেখানে গিয়ে যেচে বারংবার অপমান হওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না। কিন্তু স্ত্রীর কথা ও রাগের চাপে পড়ে শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হলো। স্থির হলো আগামীকাল শনিবার ভোরবেলা নিজের গাড়িতেই সরকারবাবু সপরিবারে রওনা দেবেন। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, বাতাস ডাঙায় রাতের মেলা। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেখানে এমন কিছু কিছু অপ্রিয় কথা আমাদের মুখ বুজে সহ্য করতে হয়। মুখের উপর সেই মানুষগুলোকে আমরা কোনো উত্তর দিতে পারি না। তার জন্য বিভিন্ন রকমের কষ্ট এসে গ্রাস করে আমাদের জীবনে। কিন্তু এমন যদি কখনো হতো একটা মুখোশ বদলে দিত আমাদের গোটা জীবনটাকে, সেই মানুষগুলোকে তাদের যথার্থ উত্তর আমরা সেই মুহূর্তে দিতে পারতাম, তাহলে হয়তো জীবনটা অনেক হালকা হতো। আজ আপনারা শুনবেন ঠিক সেরকমই একটি গল্প। শুনতে থাকুন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে বাতাস ডাঙার রাতের মেলা। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু দাস। গ্রামটা কলকাতা শহর থেকে বেশ অনেকটাই দূরে। শনিবার যখন গাড়িতে ওরা রওনা দিল, শহর তখনও ঠিক করে জেগে ওঠেনি। আকাশ জুড়ে রয়েছে কালচে মেঘ। কিছুটা পথ এগোতেই তাদের সঙ্গ নিল ঝিরিঝিরি বৃষ্টি। জানলার কাঁচ বেয়ে নেমে আসছে বিন্দু বিন্দু জলের রেখা। সরকারবাবু স্টিয়ারিং হুইলে হাত রেখে নিঃশব্দে একবার স্ত্রীর দিকে তাকালেন। স্ত্রী ঘুমিয়ে পড়েছে। এটা একটা বিশ্রী ব্যাপার। গাড়ি চালানোর সময় পাশে কেউ ঘুমিয়ে পড়লে খুব অসুবিধা হয়। তিনি একবার আয়নার দিকে তাকিয়ে দেখলেন পিছনে বসে তার ছেলে কানে ইয়ারফোন দিয়ে নিজের ফোনে কিছু একটা গেম খেলছে। কলকাতার রাস্তাগুলো যেন ঘুমন্ত। বর্ষার আলসেমিতে চারপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে গেছে। গতকালের বৃষ্টির জন্যই বোধ হয় কিছু কিছু রাস্তায় এখনো জল জমে আছে। ফুটপাতের দিকে তাকালে একজন মানুষকেও দেখা যাচ্ছে না, শুধু কিছু কুকুর জড়সড় হয়ে বসে আছে। খুব কম আওয়াজে একটা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিলেন সরকারবাবু। রবীন্দ্রসঙ্গীত সরকারবাবুর খুব পছন্দ। নিজেও এককালে গান বাজনা করতেন, কিন্তু পরে সংসারের চাপে সবকিছুই বিসর্জন দিতে হয়েছে। এমন সময় ফোন বেজে উঠল। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তার স্ত্রী ফোনটা কানে দিল। সরকারবাবুর স্ত্রী ঘুমন্ত অবস্থায় বলল, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ আমরা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ 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 বৃষ্টি হচ্ছে, কিন্তু ও ঠিক গাড়ি চালাচ্ছে। ড্রাইভার? না না, ও নিজেই তো চালাবে বলল। আরে বাবা, আমরা গাড়িতে থাকলে আমার বর একেবারে পাক্কা ড্রাইভার হয়ে যায়, বুঝলি? ড্রাইভার? হ্যাঁ তাই তো। সংসারের হাল থেকে এই পরিবারের মানুষদের ভালো রাখার হাল, তাদের সুরক্ষিত রাখতে যে উদ্যোগী তাকে ড্রাইভার বলেই তো সম্বোধন করতে হয়। কলকাতা শহর ছাড়িয়ে হাইওয়ে ধরল গাড়ি। তখন সকাল 7:30। আকাশ একটু পরিষ্কার হলেও সূর্যের দেখা মেলেনি। মেঘের ধূসর আলো ছড়িয়ে আছে চারপাশে। রাস্তার দুপাশে গাছের সারি, আর দূরে দূরে কুয়াশা মাখা বাড়িঘর, দোকান, সবকিছু যেন এক ধরনের নীরব সৌন্দর্যে ভরা। রাস্তায় এখনো সেভাবে গাড়ি দেখা যাচ্ছে না। কেবল মাঝে মাঝে দুটো লরি পাশ কাটিয়ে শো শো শব্দ তুলে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর রাস্তার ধারে মা তারিণী হাইওয়ের ধাবার পাশে সরকারবাবু গাড়ি থামালেন। বাকিদের ঘুম ততক্ষণে বিদায় নিয়েছে। স্ত্রী একটু বিরক্ত মুখে বলল, এখানে খেতে নামছো? এখনো যে কতটা পথ বাকি আছে জানো তো? ছেলেরও তো কিছু খাওয়া দরকার।
তাছাড়া একটা না এতটা রাস্তা ড্রাইভ করছি, একটু বিশ্রাম না নিলে আর পারবো না গো। সেই ভোরবেলা বেরিয়েছি। ব্যাস, অত ভনিতা না করলেও চলে তো। আমার কপালেই না যত সব এগুলো এসে জোটে। খাওয়া দাওয়া শেষ করে প্রায় ঘন্টাখানেক পর রওনা দিল। গাড়ি আবার চলতে শুরু করলো হাইওয়ে ধরে। এবারে যে রাস্তায় গাড়ি প্রবেশ করলো সেই রাস্তা সামান্য উঁচু নিচু কর্দমাক্ত, কিছুটা কাঁচা মাটির রাস্তা। কিছুক্ষণ পর চোখে পড়ল দূরে দূরে কুড়ে ঘর, কোথাও কোথাও আবার হাট বসেছে। বৃষ্টি তখনও ঝিরিঝিরি করে পড়ছে, তাই অনেকেই ছাতা মাথায় হেঁটে চলেছে। বর্ষা সেই স্নিগ্ধ আমেজ ও ভেজা রাস্তা ধরে তারা এগিয়ে চলেছে নির্দিষ্ট গন্তব্যের দিকে, এবং হয়তো আর এক অজানা মোড়ের দিকে। দুপাশে ঘন সবুজ ঝোপঝাড়, বড় বড় সিঁড়ি, শাল, অশ্বত্থ গাছ, জলকাদা মাখানো গ্রামের রাস্তা ও লাল মাটির ঢিপি পেরিয়ে দূরে একটা পুরনো বাড়ি দেখা গেল। চারিদিকে দু মানুষ সমান পাঁচিল বেষ্টিত তিনতলা ধূসর রঙের বাড়ি। গাড়ি বাড়ির সীমানায় প্রবেশ করতে কেমন একটা অস্বস্তিকর অনুভূতি হলো সরকার বাবুর। তার মনে রয়েছে একরাশ উপেক্ষা আর অস্বস্তি। উঠোনে গাড়ি থামাতে এক এক করে সবাই বেরিয়ে এলো। স্ত্রীর দাদা অর্থাৎ সরকার বাবুর একমাত্র শালা তার পিছে অশুভের মতো চাপড় মেরে বলল, এই যে জামাই, এতদিনে মনে পড়লো? ভাগ্যিস সম্পত্তির জন্য ডেকেছিলাম, না হলে এ মুখও হতে না জীবনেও। সবাই হেসে উঠল। সরকারবাবু অবাক হলেন নিজের স্ত্রীকেও এই কথায় হাসতে দেখে। তিনি ভেবেছিলেন এক্ষেত্রে হয়তো তার স্ত্রী প্রতিবাদ করবে। সরকারবাবুর মধ্যে অন্যের সম্পত্তি নিজের করে নেওয়ার লোভ যে নেই, সেটা তার স্ত্রী খুব ভালো করেই জানত। ইতিমধ্যে স্ত্রীর ছোট বোন অর্থাৎ সরকারবাবুর একমাত্র শালী বলল, জামাইবাবু তো শহরে থাকেন, গ্রামে আসবেন কেন বলো তো? কত বড় অফিসার মানুষ, আমরা তো ওনার কাছে চুনোপুটি। সবাই হেসে উঠল। সরকারবাবুর মনে হলো গাড়ি ঘুরিয়ে আবার কলকাতায় ফিরে গেলেই বোধহয় ভালো হয়, কিন্তু তিনি দাঁতে দাঁত চেপে সব সহ্য করলেন। এরা কেউই যে আন্তরিক নয় তা মনে করে তিনি প্রবেশ করলেন বাড়ির মধ্যে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়ির দলিল, ককাটা জমি, কার কত পাওনা, বিক্রি বাট্টার ব্যাপারে আলোচনা শুরু হলো। সবাই গলা চড়ায়, কেউ মত দেয়, কেউ কত অংশ পাবে সেটা নিয়ে চলতে থাকে লড়াই। এসবে সরকারবাবু পড়লেন না। ছেলেকে নিয়ে তখন তিনি গ্রামে ঘুরতে বেরিয়ে গেলেন। রাতে সকলে মিলে বারান্দায় বসে গল্প করছে। সবার হাসাহাসির মধ্যে কোনো জায়গা নেই সরকারবাবুর। তিনি এক কোণে একটা চৌকিতে বসে আছেন। কে বলবে এখানে যদি সত্যি কেউ সব থেকে বেশি আর্থিক ক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ মানুষ হয়ে থাকেন, সে একমাত্র এই সরকারবাবুই। সরকারবাবু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়া অভ্যাস। তাড়াতাড়ি খাওয়ার পর যখন রাত প্রায় 10টা পেরিয়ে গেছে, তিনি ঘুমাবেন বলে ঘরে ঢুকলেন, কিন্তু দরজায় থমকে দাঁড়িয়ে পড়লেন। তারই ঘরে বসে গল্প করছে তার স্ত্রী, শালী ও শাশুড়ি। হাসি ঠাট্টা চলছে পুরো দমে। সরকারবাবু দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকেন। আজ এতটা পথ গাড়ি চালিয়ে এসেছেন তিনি, অথচ কোনো বিশ্রাম নেওয়ার গল্পই নেই। এসে থেকে ঠাট্টা, তামাশা, বিরক্তি লাগে তার। কোনো রকমে তিনি মুখ খুললেন। এই ছাতাটা কোথায় রেখেছিলে গো? বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একটু বেরোবো। শাশুড়িমা বাধা দিতে গেলেন, কিন্তু সরকারবাবু স্ত্রী বলে উঠলেন, যেতে দাও তো মা, এসে থেকে ঘুম আর খাওয়া ছাড়া আর কি বা করলো। শব্দগুলো যেন কাঁটার মতো বিঁধে গেল সরকারবাবুর মনে। স্ত্রীর কথার আড়ালে লুকোনো অবজ্ঞা ও অবহেলায় তার গলায় কিছু একটা যেন দলা পাকিয়ে উঠল, কিন্তু চোখের জল তিনি আটকে রাখলেন কোনোভাবে। চুপচাপ ছাতা হাতে বেরিয়ে পড়লেন তিনি। টুপটাপ বৃষ্টি পড়ছে, চতুর্দিক নিস্তব্ধ। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জনে কেঁপে উঠছে চারিদিক। গ্রামের কাঁচা রাস্তা কাদায় ভিজে যেন মোমের মতো গলে গেছে। সেই পথেই ছাতাটা মাথায় দিয়ে হেঁটে চললেন তিনি। কোনো গন্তব্য নেই, শুধুই হাঁটছেন।
হাঁটতে হাঁটতে তিনি গায়ের একটা প্রান্তে চলে এসেছেন। ঠিক তখনই তার চোখ পড়ল একটা খোলা মাঠে। চারপাশে ছোট ছোট আলো, বাঁশ দিয়ে বানানো ফটো, বাইরে একটা সাইনবোর্ডে কালো কালিতে লেখা বাতাস ডাঙার মুখোশ মেলা। সরকারবাবু একটা অদ্ভুত টান অনুভব করলেন। ভিতরে প্রবেশ করলেন তিনি। সবকিছুই যেন কেমন অস্বাভাবিক মনে হলো তার। সারি সারি দোকান রয়েছে, কিন্তু প্রত্যেকটা দোকানে শুধু অদ্ভুত অদ্ভুত মুখোশ। ছোট মুখোশ, বড় মুখোশ, হিংস্র মুখোশ, রাগী মুখোশ, হাসাহাসি মুখোশ, অট্টহাসি মুখোশ, আরো কত কি। দোকানের ভিতরে দোকানদারেরা চুপ করে বসে আছে। তাদের চোখ দুটি অস্বাভাবিক রকমের স্থির। যারা মুখোশ দেখতে বা কিনতে এসেছে তাদেরও যেন স্বাভাবিক মনে হচ্ছে না সরকারবাবুর। এরই মাঝে একটা দোকানে তার নজর পড়ল। সেই দোকানে একটা মুখোশও টাঙানো নেই, কেবল দোকানদার বসে আছে পাথরের মূর্তির মতো। লোকটা দোকান খুলে কিছুই বিক্রি করছে না দেখে বেশ অবাক হলো সরকারবাবু। কতক্ষণ যে একইভাবে তিনি সেই মুখোশ বিক্রেতার দিকে তাকিয়েছিলেন কে জানে। হঠাৎ সে বিক্রেতা একটু নড়ে চড়ে বসতেই সম্মিত ফিরে সরকারবাবুর। তিনি পিছন ফিরতে যাবেন, তখনই সেই দোকানদার হঠাৎ তাকে ডেকে বললেন, এই যে বাবু, বাবু এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি এদিকে আসুন। আপনার জন্যই তো মুখোশ রেখেছি, আসুন আসুন। সরকারবাবু ফিরে তাকালেন। দোকানদারটির চোখ মুখে একটা অদ্ভুত হাসি। তিনি ধীরে ধীরে সেই দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালেন। সরকারবাবু অবাক হয়ে বললেন, আপনার দোকানের সব মুখোশ কি বিক্রি হয়ে গেছে? কোনো মুখোশ নেই দেখছি। সরকারবাবু অবশেষে প্রশ্নটা করেই ফেললেন। লোকটার চোখে একরাশ গভীরতা দেখা দিল। ঠোঁটের কোণে একটা হালকা হাসি খেলে গেল। বলল, আমার দোকানেও মুখোশ আছে, শুধু আপনি দেখতে পাচ্ছেন না। সরকারবাবু ভুরু কুঁচকে গেল। লোকটি কি পাগল নাকি? কি সব অদ্ভুত প্রলাপ বকছে। মুখোশ আছে কিন্তু দেখা যাচ্ছে না। লোকটি বলল, আমি জানি আপনি ভাবছেন আমি পাগল, কিন্তু আপনি কি একটা বিষয় জানেন বাবু? এই মেলা যে একেবারেই সাধারণ মেলা নয়। সরকারবাবু পা যেন আটকে গেল। লোকটার চোখের আকর্ষণ, কণ্ঠের কর্কশ টান, এই যেন এড়িয়ে যাওয়া যায় না। লোকটি বলে চলল, এই মেলায় যারা আসে তারা সবাই নয় আহত নয় অপমানিত। কেউ প্রত্যাখ্যাত, কেউ একা, কেউ পরিত্যক্ত। তাদের প্রত্যেকের হৃদয়ের অন্তরালে রয়েছে এক অদম্য ক্ষোভ, কিন্তু তারা জানে না কিভাবে সেই ক্ষোভ থেকে বেরোতে হয়। এই মুখোশগুলো তাদের সাহায্য করে। এই মুখোশ পরে তারা শক্তিশালী হয়ে ওঠে, অন্যরকম মানুষ হয়ে ওঠে। সরকারবাবু কৌতূহলী হয়ে পড়েন। ধীরে ধীরে জিজ্ঞেস করেন, তাহলে আপনার মুখোশগুলো অদৃশ্য বলতে চাইছেন? লোকটা তখন নিচু গলায় বলল, আমি অদৃশ্য মুখোশ বিক্রি করি। এই মুখোশ কেউ দেখতে পায় না, এমনকি যার মুখে থাকে সেও দেখতে পায় না, কেবল কেবল অনুভব করে। এই মুখোশ পড়লেই আপনাকে নিয়ন্ত্রণ করবে এই অদৃশ্য মুখোশ। সরকারবাবুর বুকের মধ্যে হালকা শিহরণ খেলে গেল। লোকটা একটানা তার দিকে তাকিয়ে বলে চলল, আপনি যদি এই মুখোশ পরেন, তাহলে যে আপনাকে তুচ্ছ করবে আপনি তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবেন। আপনার মনের যত কাছের মানুষই হন না কেন, তার প্রতি আপনার একটুও দয়া মায়া আসবে না। এমনকি আপনার মা, বাবা, স্ত্রী, সন্তান যেই হোক, তারা আপনার নতুন চেহারা দেখবেন।
একবার এই মুখোশ পরে ফেললে আপনি আপনি আর নিজেকে চিনতে পারবেন না। এই মুখোশ ব্যবহার করতে করতে আপনি যে আসলেই কে সেটা ভুলে যাবেন। যে সিদ্ধান্ত নেওয়ার কথা আপনি ভাবতেই পারেন না, সেই সিদ্ধান্ত নিতে পারবেন শুধু এই মুখোশ পরলে। সরকারবাবুর কানের পাশ দিয়ে বয়ে গেল একটি শীতল বাতাস। তিনি টের পেলেন তার গায়ে কাঁটা দিচ্ছে। লোকটা তখন ধীরে ধীরে বলল, দেব এই অদৃশ্য মুখোশ, কিনবেন? সরকারবাবু চুপচাপ দাঁড়িয়ে রইলেন, কিন্তু তিনি নিজের হাতটা ধীরে ধীরে বাড়িয়ে দিলেন সেই মুখোশালার দিকে। দোকানদার ধীরে ধীরে একটা অদৃশ্য কিছু তার কাছে এগিয়ে দিল। মানুষের হাড়ের মতো শক্ত কিছু ধরলেন তিনি, কিন্তু চোখে কিছুই দেখা যাচ্ছে না। এও কি সম্ভব? হঠাৎ তার বুকের মধ্যে যেন একটা ঠান্ডা শীতলতা নেমে গেল। শিরায় শিরায় শুরু হলো কম্পন। লোকটি বলল, এর মূল্য 1000 টাকা। মন্ত্রমুগ্ধের মতো সরকারবাবু নিজের বুক পকেট থেকে দুটো 500 টাকার নোট লোকটার হাতে দিলেন। লোকটা নিজের হলদেটে দাঁত বের করে হেসে বলল, একটা কথা বলে রাখি, এই মুখোশ অদৃশ্য হলেও কিন্তু ভঙ্গুর। এটা প্লাস্টিকের তৈরি নয়, সুতরাং সাবধানে না রাখলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তা বাবু, একবার এটা পড়ে দেখবেন নাকি? সরকারবাবু অদৃশ্য মুখোশটা নিয়ে চোখ বন্ধ করে কিছুটা আন্দাজ করে নিজের মুখে বসালেন। মুহূর্তে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো কোনো এক পাতলা পর্দা যেন তার মুখে বসেছে। চোখ খুলে দেখলেন একটা অদ্ভুত দৃশ্য। তার সামনে দাঁড়ানো দোকানদারটি আর নেই, এমনকি দোকানটাই নেই। পিছনে ফিরে দেখলেন সর্বনাশ, সেখানে একটু আগে দেখা কোনো দোকানই নেই, খরিদ্দার নেই, মেলাও নেই, এমনকি মাঠটাও নেই। ঝিরঝির করে বৃষ্টিটা ক্রমেই বাড়ছে। মুখে হাত দিয়ে মুখোশটা অনুভব করলেন তিনি। আর দেরি না করে সোজা বাড়ির দিকে হাঁটা লাগালেন। মুখে একটা ভারী কিছু বসার অনুভূতি ছাড়া তিনি আর কিছুই অনুভব করতে পারলেন না। হাত ঘড়িতে সময় প্রায় রাত 12টা। অনবরত বৃষ্টির জলে মাটি সম্পূর্ণ কাদা কাদা হয়ে গেছে। সরকারবাবু এর মধ্যেই তাড়াতাড়ি পা চালাচ্ছেন। এরই মধ্যে হঠাৎই পথের পাশে ঝোপ থেকে একটা কালো বিড়াল তড়াক করে লাফিয়ে ঠিক তার পায়ের সামনে দিয়ে ছুটে চলে গেল। এমন এক ঘটনার জন্য তিনি একেবারেই প্রশস্ত ছিলেন না। ফলস্বরূপ ধপ করে পড়ে গেলেন মাটিতে। তার ডান হাতে ধরা কালো ছাতাটা ছিটকে পড়ল। ভাগ্যিস মুখটা মাটিতে লাগেনি, নাহলে মুখোশটা হয়তো ভেঙেই যেত। তাহলে তাহলে কি হতো? এটা ভেবেই সরকারবাবুর রন্ধ্রে রন্ধ্রে ক্রোধ জন্ম নিল। এক নিঃশ্বাসে উঠে দাঁড়ালেন তিনি। বুক ধরফর করছে, চোখে আগুন জ্বলছে। সে বিড়ালটা কিছু দূর বসে যেন তাকে নিরীক্ষণ করছে। এরকম নির্লিপ্ত বিড়াল তিনি জীবনেও দেখেননি। তবে কি এই বিড়ালটাও বুঝে গেছে যে সরকারবাবুকে পাত্তা না দিলেও চলবে, তাকে আঘাত করে পালিয়ে না গেলেও হবে? কিচ্ছু করার মুরুদ নেই প্রবাল সরকারের। এইটুকু ভাবতেই আগুনে ঘি পড়ল। এই সামান্য বিড়াল, এই তুচ্ছ প্রাণীর এত সাহস! হঠাৎ তিনি একটা চুকচুক শব্দ করে ডাকলেন বিড়ালটাকে। তার মুখে একটা বিকৃত হাসি। হলুদ চোখের সেই কালো বিড়ালটি ম্যাও ম্যাও করতে করতে সরকারবাবুর পায়ের কাছে এলো। সরকারবাবু আদর করে বিড়ালটিকে কোলে তুলে নিল। বিড়ালটির গলায় সুরসুরি দিতে দিতে বললেন, তোর পায়ে পায়ে হাঁটার খুব শখ, তাই না? বিড়ালটির গলায় সরকারবাবুর হাতটা যেন নিজে থেকে শক্ত করে বসল। অসহায় বিড়ালটা ছটফট করে চলল, গলা দিয়ে বিকট সব শব্দ করল। আঁচড় কামড়ের চেষ্টা করেও সরকারবাবুকে থামানো গেল না। তার চোখে অদ্ভুত এক নিষ্ঠুরতা,
হাতে পৈশাচিক শক্তি আর একটা অদম্য এক তৃপ্তি। একটু পরেই স্থির হয়ে গেল কালো বিড়ালটা। সরকারবাবু সেটাকে পুকুরের পাশে এক আগাছা আবর্জনায় পূর্ণ জায়গায় ছুঁড়ে ফেলে দিলেন। এরপরে নিজের ছাতাটা তুলে মাথায় দিয়ে আবার বাড়ির পথ ধরলেন। সরকারবাবু বাড়ি ফিরে দেখলেন তার স্ত্রী একভাবে দাঁড়িয়ে রয়েছে রাস্তার দিকে চেয়ে। দূর থেকে সরকারবাবু মনে হলো সে বুঝি চিন্তা করছে, কিন্তু কাছাকাছি আসতেই তিনি বুঝতে পারলেন স্ত্রীর মুখে কোনো চিন্তার ছাপ নেই, বরং রয়েছে বিরক্তি। তিনি কাছে আসতেই স্ত্রী ঝাঁঝিয়ে উঠলেন। এই, এতক্ষণ কোথায় ছিলে তুমি? যা ইচ্ছে তাই করে যাচ্ছ। সবাই যে এদিকে তোমার জন্য চিন্তায় চিন্তায় অস্থির হচ্ছে সেটা খেয়াল নেই? সরকারবাবু কোনো উত্তর দিলেন না। ছাতা স্ত্রীর হাতে দিয়ে নিজে ভেতরে গেলেন। বসার ঘরের পাশের সিঁড়ি দিয়ে উঠে তার ঘরে যেতে হয়, কিন্তু বসার ঘর পার করার সময় তাকে দেখে সবাই তাকে যা নয় তাই বলে চলল। শালা বলল, তা জামাই, কাদা মেখে হোলি খেলে এলে নাকি? সত্যি জামাই বাবু, আপনার কোনো আক্কেল নেই? বয়স তো নয় নয় কম হলো না। বয়স তো তোমারও কম হলো না, তাহলেও কেন এখনো শিখতে পারোনি যে গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? সরকারবাবু একবারে সোজাসুজি উত্তর দিলেন। সবাইকে ভ্যাবাচিকা খেতে দেখে তার স্ত্রী ব্যাপারটা সামাল দিতে এগিয়ে এসে বলল, তুই কিছু মনে করিস না বোন, আসলে না মানুষটাই এরকম, কখন যে কি করে তার কোনো ঠিক নেই। ওর জন্য একটা দিন আমি শান্তিতে থাকতে পারি না, জানিস? এই 20টা বছর তুমিও বা কোথায় আমার শান্তিতে থাকতে দিয়েছো মালতী? আজ অনেক বছর পর সরকারবাবু স্ত্রীর নাম মুখে নিলে। বিয়ের পর থেকে কেউ কারোর নাম মুখে নেবে না, এটাই ছিল মালতীর শর্ত। এই শর্ত অক্ষরে অক্ষরে এত বছর ধরে পালন করেছেন সরকারবাবু। তাই আজ মালতী নামটা ওনার মুখ থেকে শুনে এক প্রকার চমকেই উঠলেন তার স্ত্রী। সরকারবাবুর কটা কথা যেন কাঁটার মতো বিঁধল বুকে। সরকারবাবু ধীরে ধীরে নিজের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। তার স্ত্রী ঘরে আসবে কিনা সেটা ভাবলেনও না তিনি। ঘরে পিন পতন নিস্তব্ধতা, বাইরে বৃষ্টির শব্দটুকু কেবল শোনা যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে তিনি দেখলেন কোথায় মুখোশ? মুখে তো কোনো মুখোশ নেই। মুখে হাত দিয়ে অনুভব করলেন, না, মুখোশ আছে বটে, অদৃশ্য সেই মুখোশ। নিজের কালো বাক্সটা বের করলেন তিনি। মুখ থেকে অদৃশ্য মুখোশটা মুখ থেকে খুলে ফেলে রাখলেন কালো বাক্সর ভিতরে। তারপর নিঃশব্দে শুয়ে পড়লেন তিনি। তার চোখে ঘুম নামল ধীরে ধীরে। তার ফর্সা মুখে দেখা গেল এক অদ্ভুত মায়াবী শান্তির রেখা। আকাশটা মেঘাচ্ছন্ন, চতুর্দিক কুয়াশাচ্ছন্ন ও স্যাঁতস্যাঁতে। বোঝা যাচ্ছে বৃষ্টির রেশ এখনো থামেনি। বেশ গভীর ঘুমে ডুবেছিলেন সরকারবাবু। হঠাৎ একটা কোলাহলের শব্দে তার ঘুমটা ভেঙে গেল। নিচের তলায় তীব্র ঝগড়াঝাঁটি ও চিৎকার চেঁচামেচি হচ্ছে। তিনি দ্রুত উঠে ঘর থেকে বেরিয়ে বারান্দার রেলিং ধরে নিচে উকি মেরে বসার ঘরটা দেখলেন। সেখানেই বসার ঘরে পারিবারিক দ্বন্দ্ব একেবারে ঝগড়ায় রূপ নিয়েছে। তাড়াতাড়ি নিজের ঘরে এসে মুখোশটা পরে নিলেন তিনি। তারপর দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। দেখলেন বসার ঘরে বৈঠক বসেছে। তার স্ত্রী এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। তার চোখ মুখে অবিচারের ছাপ ফুটে উঠেছে। শালা আর শালি যেন উত্তরোত্তর চাপ সৃষ্টি করেছে তার স্ত্রীর উপর। এমনকি শ্বশুর শাশুড়িও নিঃশব্দে সমর্থন করে চলেছে নিজের ছেলে ও ছোট মেয়েকে। সরকারবাবু স্ত্রীর উদ্দেশ্যে সকলেই রীতিমতো অপমানজনক কথা একের পর এক ছুড়ে দিচ্ছে। শালি বলছে, তোর বর তো এমনিতেই কলকাতায় অনেক টাকা কামায় দিদি, তাহলে আবার এখানে এসেছিস কেন? তোরাই তো আমাকে ডেকে পাঠিয়েছিস, আমি তো আর ভাগ চাইতে নিজে নিজে এখানে আসিনি। এই বাড়িটা তো বাবার নামে, বাবা মাকে তো আমি আর ছুটকি দেখি, তাহলে বেশিটা তো আমাদেরই পাওয়ার কথা, তাই নয় কি? লোভে পড়েই এসেছে, বুঝতে পারছো না দাদা? লোভ লোভ, সমস্তটাই লোভ। সরকারবাবু
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার স্ত্রী একা দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। এমন সময় মুখোশটা যেন নিজে থেকেই নড়ে উঠল। কেউ যেন তার কানে কানে বলছে, এই তো সুযোগ, ব্যবহার করো আমায়, প্রতিশোধ নেই। একটা ঠান্ডা শিরশিরে অনুভব সারা শরীরে ছড়িয়ে পড়ল সরকার বাবুর। চোয়াল শক্ত করে দুমদুম করে ভারী পা ফেলে সরু চোখে বসার ঘরের ভিতর ঢুকে এলেন সরকার বাবু। তাকে দেখে সবাই চুপ করে রইল। বোঝা গেল গতকাল রাতে তার অদ্ভুত ব্যবহার এখনো সবার মনে গেঁথে আছে। সরকারবাবু দাঁড়ালেন তার স্ত্রীর সামনে। স্ত্রীর মুখ তুলতে তিনি দেখলেন চোখের কোণে ভিজে। তিনি বললেন, চলো ঘরে চলো, আমাদের তো কোনো অভাব নেই। এরকম সম্পত্তি আমি 10টা কিনে নিতে পারবো। এখানে দাঁড়িয়ে আর অপমানিত হবে না তুমি, চলো আমার সঙ্গে। সরকারবাবুর শ্বশুর শাশুড়ি কিছু একটা বলতে গেলেন, কিন্তু তার আগেই সরকারবাবু স্ত্রীর হাত ধরে ঘরে চলে গেলেন। স্ত্রীর চোখে আজ কেবলই বিস্ময়। স্বামীর দিকে সে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। এই মানুষটা কি সত্যিই সেই সরল সাদাসিধে প্রবাল সরকার? সরকারবাবুর হাত ধরে তার স্ত্রী প্রচন্ড কাঁদল, বলল, জীবনে ভাবতে পারিনি জানো তো যে আমার নিজের ভাই বোন আমার সাথে এরকম করবে। বিষয়টা সম্পত্তির নয়, ওরা আসলে আমার হিংসে করে, হিংসে। ভগবান ওদের শাস্তি নেওয়া দেওয়া অব্দি আমার আর শান্তি নেই। সরকারবাবু স্ত্রীকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার চোখে হালকা চাউনি, মুখে সেই এক অদ্ভুত হাসি। মনে মনে বললেন, ভগবান কি শাস্তি দেবেন মালতী? শাস্তি দেবে তোমার এই স্বামী। শুধু তোমার অপমানের নয়, 20টা বছর ওরা আমায় যেভাবে উঠতে বসতে অপমান করেছে, তার সবকিছুর প্রতিশোধ আমি নেব আমার এই মুখোশের সাহায্যে। মুখোশ যেন সরকারবাবুর মনের কথা বুঝতে পারল। সে যেন কানে কানে বলে উঠল, এই মুখোশ এখন তোমার একমাত্র অস্ত্র। মালিনী সরকার মশাইয়ের একমাত্র শালী। প্রচন্ড কুৎসিত শীর্ণকায় বলেই হয়তো তার বিয়ে হয়নি। দিদির বিয়ে হয়েছে বলেই দিদি জামাইবাবুর উপর ভারী রাগ তার। নিজের গায়ের রং ও রূপ নিয়ে সে এতটাই অসন্তুষ্ট যে বাড়াবাড়ি রকমের রূপচর্চা করে। একতলার বাথরুমে সে একটি সাহেবী কায়দায় বাথটাব লাগিয়েছে। ওই বাথরুমে মালিনী ছাড়া আর কারোর যাওয়ার অনুমতি নেই। সারাদিনে 3 বার করে স্নান করে, সকালে একবার, বিকালে একবার আর রাতে একবার। রাত 11টার পর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সে স্নান করতে যায়। আজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে একটা টাওয়াল ও শুকনো জামা নিয়ে ঢুকল বাথরুমে। দরজা বন্ধ করে আলোটা জ্বালাতেই চমকে উঠল। সে দেখল সামনে দাঁড়িয়ে আছে সরকারবাবু। এ কি জামাইবাবু, আপনি এখানে? কথাটা বলেই মালিনী বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সরকারবাবু মালিনীর হাত খপ করে চেপে ধরে মুখ চেপে ধরলেন। একতলায় কেউ থাকে না, তাই কেউ মালিনীর চাপা আর্তনাদ শুনতে পেল না। সরকারবাবুর মুখে পৈশাচিক হাসি। মালিনীর মুখটা চেপে ধরে বাথটাবের দিকে তাকিয়ে তিনি বাঁকা হাসলেন। তারপর নিমিষের মধ্যেই মালিনীকে নিচু করে এক ঝটকায় ওই মুখটা বাথটাবের দিকে ঠুকে দিলেন। মাথাটা ফেটে গল গল করে রক্ত বেরিয়ে এলো মালিনীর মাথা থেকে। সঙ্গে সঙ্গে মালিনীর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। তার নাকের নিচে হাত দিয়ে দেখলেন, না, শ্বাস পড়ছে না। বিকৃত একটা হাসি হেসে নিজের মুখের অদৃশ্য মুখোশটার উপর হাত বুলিয়ে আদর করলেন সরকারবাবু। শুধু মানসিক না, এই মুখোশ তার শারীরিক শক্তিও বাড়িয়ে তুলেছে কয়েকশো গুণ। এই শুনছো, ওঠো তাড়াতাড়ি, সর্বনাশ হয়ে গেছে। ধর্মর করে উঠে বসলেন সরকারবাবু। ভোর হয়েছে তখন। তার স্ত্রীর মুখে অব্যক্ত বেদনা ফুটে উঠেছে। হ্যাঁ, কি হয়েছে? বোন 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 মারা গেছে। কি বলছো তুমি? একটু আগে মা উঠে একতলায় নেমে দেখছে
যে বোন নিচের বাথরুমে মরে পড়ে আছে, চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি এসো, শিগগিরই নিচে এসো তুমি। সরকারবাবুর বুকের ভেতরটা কেঁপে উঠল। মুখোশ তিনি রাতে খুলেই ঘুমিয়েছিলেন, তাই গতকাল রাতের মতো শক্ত শয়তানি চিন্তাভাবনা এখন তার মনের মধ্যে নেই। তাই হয়তো ঘটনাটা শুনে তার মনে ভয় দেখা দিল। তাড়াতাড়ি তিনি নিচে নামলেন। পুলিশ এলো, কিন্তু সন্দেহ করার মতো কেউ ছিল না। পুলিশি বিধানে এই যে মালতী দেবী অন্ধকারে বাথরুমে ঢুকে পা হড়কে পড়ে যেতেই তার মাথা গিয়ে সপাটে লাগে তার সাথের বাথটাবে, এবং সেই আঘাতেই সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করেন তিনি। হাফ ছেড়ে বাঁচলেন সরকারবাবু। ভাগ্যিস গতকাল রাতে খুন করার পর তিনি বাথরুমের আলোটা নিভিয়ে এসেছিলেন। শালীর মৃত্যুর পর বাড়ি ভীষণভাবে থমথমে হয়ে উঠেছে। সরকারবাবুর ছেলে এই ঝামেলার পর নিজের বাড়ি ফিরে যেতে চাইছে, অথচ সরকারবাবুর স্ত্রী এই অবস্থায় বাড়ি কিছুতেই ফিরবেন না বলে গো ধরেছেন। সরকারবাবু শহর থেকে ড্রাইভার ডেকে ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। নিজে স্ত্রীর সঙ্গে এই বাতাস ডাঙায় রয়ে গেলেন। বাড়িতে ছেলেকে দেখাশোনা করার জন্য কাজের লোক আছে, ছেলের কোনো অসুবিধা হবে না। শালীর ঘটনা একটু থিতু হতে শালার দাপট আবার শুরু হলো। এবারে আগের তুলনায় অনেকটাই বেশি। কথায় কথায় সে সরকারবাবুকে অপমান করতে শুরু করলো। এই কয়েকদিন তিনি মুখোশ পরেনি বলে এই অপমানগুলো গায়ে মাখেনি, কিন্তু একদিন তিনি ঘরে বসে যখন এমনিতেই মুখোশটা পড়েছিলেন, তখন সেখানে আগমন হলো শালার। সরকারবাবু তাকে দেখে উঠে দাঁড়ালেন। শালা তাচ্ছিল্যের স্বরে বললেন, কি ব্যাপার জামাই, হ্যাঁ? চাকরি খুইয়ে এসেছো নাকি? এতদিন হয়ে গেল, বাড়ি ফিরছ না যে? সরকারবাবু স্মিত হাসলেন। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে ঘোলাটে হলো। অদৃশ্য মুখোশটা যেন চেপে বসল তার মুখে। ভালো কথা বলছি, তল্পি তল্পা গুটিয়ে ইজ্জত থাকতে থাকতে রওনা দাও। ভাগ বাটোয়ারা হলে তোমার বউ যতটা পাওয়ার ততটাই পাবে, বুঝলে? অপদার্থ একেবারে। আবার এসেছে বউয়ের সম্পত্তির ভাগ বুঝতে। কা পুরুষ কোথাকার, এই নাকি আবার সরকারি চাকরি। থু থু। সরকারবাবু নিজের হাত মুঠো করে নিজেকে নিয়ন্ত্রণ করলেন। এখন ওকে যেতে দাও। আজ রাতে ওর গল্প তো শেষ হতে চলেছে। রাতে আজ শুরু হলো অঝোর বৃষ্টি। সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। শালার ঘর 3 তলায়। মুশকিল হলো সে আবার ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ রাখে। কিন্তু এই সমস্যার কথা শুরু থেকেই জানতেন সরকারবাবু। তাই আজ রাতে শালার দুধের গ্লাসে একটা বড়ি মিশিয়ে দিয়েছিলেন তিনি। এর ফলে মাঝরাতে দাদাকে উঠে বারবার বাথরুমে যেতে হবে। 3 তলার সিঁড়ির কাছে অন্ধকারে ঘাপটি মেরে বসে আছেন সরকারবাবু। ঘড়িতে রাত 2টো। যা ভেবেছিল তাই হলো। দাদা দরজা খুলে কল ঘরে গেল। সরকারবাবু তাড়াতাড়ি সেই সুযোগে ঘরে ঢুকে খাটের তলায় অপেক্ষা করে বসেছিল। কিছুক্ষণ পর সে কলঘর থেকে বেরিয়ে আবারও ঘরে এসে খাটে শুয়ে পড়ল। মিনিট 15 পর তার নাসিকা গর্জনে বোঝা গেল সে ভালোই গভীরে ঘুমিয়ে পড়েছে। সরকারবাবু আস্তে আস্তে খাটের তলা থেকে বেরিয়ে একটা বালিশ হাতে নিলে। ধীরে ধীরে বিকট মুখভঙ্গিমা করে শালার মুখের উপর চেপে ধরলেন বালিশটা। সে ছটফট করে চললেন, কিন্তু সরকারবাবুর গায়ে কোথা থেকে যেন রাক্ষসের শক্তি চলে এসেছে। চাপে তার মুখের উপর বালিশটা ধরেই রাখলেন তিনি। 1 মিনিট, 2 মিনিট, তারপর সব শেষ। আর কোনো শব্দ নেই, দেহে নেই কোনো স্পন্দন। আস্তে আস্তে বালিশটা সরিয়ে দাদার নাকের তলায় ঘাড়ের পাশে হাত দিয়ে পরীক্ষা করলেন সরকারবাবু। না, আপদ বিদায় হয়েছে। এবারে তিনি দরজা দিয়ে না বেরিয়ে জানলা দিয়ে নিচে নেমে এলেন। দরজার ঘরের নিচেই দোতলার ঘর তার। নিজের ঘরের ঝুল বারান্দায় নেমে তিনি মুখোশ খুলে রেখে ঘুমন্ত স্ত্রীর পাশে শুয়ে পড়লেন।
সকালে আবারও শোরগোলে ঘুম ভাঙল সরকার বাবু। স্ত্রী জানালো দাদা কিছুতেই দরজা খুলছে না। পুলিশ এলো, দরজা ভাঙা হলো, উদ্ধার করা হলো সরকার বাবুর একমাত্র শালার লাশ। সন্দেহের কারণ নেই, ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। পুলিশের বিধান কোনো কারণে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে মানুষটির। এমনিতেই তার হাঁপানি ছিল, সুতরাং এই মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু বলে ধরা হলো না। হাফ ছেড়ে বাঁচলেন সরকারবাবু। ভাগ্যিস গতকাল রাতে তিনি দরজা খুলে নিচে না এসে জানলা দিয়ে এসেছিলেন। নিজেকে খুব হালকা মনে হচ্ছিল সরকারবাবুর। মনের উপরের পাথরগুলো কেমন যেন আস্তে আস্তে নেমে যাচ্ছিল। প্রতিশোধ নিতে সফল হলে কেমন যেন বিষয়টা অনেকটা আত্মপ্রশান্তির হয়। গা ছমছমে বাস্তবধর্মী ও মর্মান্তিক ভয়ের বিষয় এই প্রতিশোধ, যা তিনি কোনোদিনই নিতে পারতেন না যদি এই মুখোশটা না থাকত। একবার সেই মুখোশওয়ালাকে পেলে ধন্যবাদ দেবেন সরকারবাবু। কিভাবে কোন বৈজ্ঞানিক পদ্ধতিতে যে এই মুখোশ বানানো হয়েছে কে জানে। এই মুখোশ পরে যখন তিনি কলকাতায় ফিরবেন, অফিসে যাবেন, তখন তারাও এক নতুন সরকার বাবুকে দেখবে। এমন এক প্রবল সরকার তাদের সামনে আসবে, যাকে কেউ অপমান করলে তার জীবনে নেমে আসবে মৃত্যু। সরকারবাবুর মুখে আজ মুখোশ ছাড়াই একটা তীক্ষ্ণ হাসি দেখা দিল। বাড়িটা নিস্তব্ধ। বৃষ্টির টুপটাপ শব্দের ফাঁকে গর্জে উঠছে মেঘ। বারান্দার কাছে বসে আছে সরকারবাবু। নিজের মুখোশটা খুলে রেখেছেন তিনি। এতক্ষণে যেন একটু হালকা লাগছে মুখটা। না হলে যতই অদৃশ্য হোক, একটা মুখোশ মুখে নিয়ে ঘুরে বেড়াতে কার বা ভাল লাগে। মন জুড়ে এক আশ্চর্য শান্তি অনুভব করছেন তিনি। ঠিক তখনই তার স্ত্রী তার পাশে এসে বসলেন। সরকারবাবু বললেন, এবারে ফিরবে তো নাকি? হ্যাঁ, ফিরবো। কি করতে এলাম আর কি হয়ে গেল। মা বাবাকে বললাম আমাদের সঙ্গে যেতে, কিন্তু রাজি হলো না। তাহলে তুমি কটা দিন থেকেই যাও। না, বাবাইটা একা আছে। বলছি শোনো না, একটা কথা আছে। কি কথা? তোমার কোনো দামি জিনিস কি হারিয়ে গেছে? কথাটা শুনে কেমন যেন চমকে উঠলেন সরকারবাবু। তাড়াতাড়ি উঠে তিনি ঘরে এলেন। নিজের কালো বাক্সটা খুলে হাত রেখে দেখলেন, হ্যাঁ, অদৃশ্য মুখোশটা অনুভব করা যাচ্ছে। অনুভব যখন করা যাচ্ছে, সে নিশ্চয়ই আছে। তাহলে তার কি মূল্যবান জিনিস খোয়ানো গেছে বলছে তার স্ত্রী। ইতিমধ্যে তার পিছনে তার স্ত্রী এসে দাঁড়িয়েছে। কি হলো? ওখানে কি দেখছো? কিছু না তো, আমার সব জিনিস তো ঠিকই আছে আমার বাক্সে। তাহলে এটা কি? বিস্মিত চোখে দেখলেন তার স্ত্রীর হাতে রয়েছে একটা সোনার চেন, যেটা 12 মাস গলায় পড়ে থাকেন সরকারবাবু। সঙ্গে সঙ্গে তিনি গলায় হাত দিলেন। চেনটা সত্যি নেই। একটু হেসে বললেন, কোথায় পেলে এটা? বাথরুমে পড়েছিল? স্ত্রীর ঠোঁট কেঁপে উঠল। কণ্ঠ ঠান্ডা অথচ তীক্ষ্ণ স্বরে বলল, না, দাদার ঘরের খাটের নিচে পড়েছিল। সরকারবাবুর হৃৎপিণ্ড ততক্ষণে যেন থেমে গেল। কোনো কথা বলতে পারলেন না তিনি। তুমি তো এসে থেকে একবারও দাদার ঘরে যাওনি, তাহলে এই চেনটা ওখানে গেল কি করে? সরকারবাবু আবারও বাক্সটা খুলতে গেলেন। তিনি বুঝেছেন মুখোশটা এখন তার খুব প্রয়োজন। সঙ্গে সঙ্গে স্ত্রী এসে তার হাত ধরে বলল, সত্যি করে বলো, তুমি কি দাদাকে খুন করেছো? একটা ঝড় যেন বয়ে গেল সরকারবাবুর মনের ভেতর। চোখ দুটো লালচে, মাথার শিরাগুলো ফুলে উঠেছে। এখনই তার মুখোশটা প্রয়োজন। আবার তিনি বাক্সটা খুলে সবে মুখোশটা হাতে নিতে যাবেন, এমন সময় তার স্ত্রী গর্জে উঠে বলল, আমার কথার উত্তর না দিয়ে তুমি কি করছো বাক্সটা নিয়ে? সরাও এটা। হাত দিয়ে সরাতে গিয়ে সরকারবাবু স্ত্রী বাক্সটা এক জোরে ধাক্কা মারল, যে বাক্সটা খাট থেকে সোজা মাটিতে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে বাক্সের জামা কাপড় মাটিতে পড়ল, আর ঝনঝন শব্দ করে কিছু একটা ভেঙে গেল। সরকারবাবু বিভৎস আর্তনাদ করে উঠলেন। সরকারবাবু স্ত্রী ঠাউর করতে পারলেন না বাক্স থেকে কি এমন পড়ল, যার এরকম ভেঙে যাওয়ার শব্দ হলো বটে, কিন্তু চোখে ভাঙা বস্তুর কিছুই দেখা যাচ্ছে না। মাটিতে কেবল পড়ে আছে কয়েকটা জামা কাপড়।
সেখানেই বসে হাউ হাউ করে কাঁদছে সরকারবাবু। পাগলের মতো অদৃশ্য কিছু তিনি মাটি থেকে তুলে হাতে নিচ্ছেন আর বুকের মধ্যে চেপে ধরে কাঁদছেন। সরকারবাবুর স্ত্রী হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল। এসব কি হচ্ছে কিছুই তো সে বুঝতে পারছে না। এমন সময় সরকারবাবুর জ্বলন্ত দৃষ্টি পড়ল তার স্ত্রীর দিকে। দাঁতে দাঁত চেপে বলল, কি করলি তুই? এটা কি করলি তুই? স্ত্রী চমকে উঠল। স্বামীর মুখে তুই? সরকারবাবু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার শরীরটা থরথর করে কাঁপছে। নিষ্ঠুর মুখে লেগে আছে একটা হালকা হাসি। কিছু অস্বাভাবিক আঁচ করে তার স্ত্রী পালাতে গেল, কিন্তু তার হাত ধরে টেনে তাকে মাটিতে ফেললেন সরকারবাবু। তারপর হাঁটু গেড়ে বসে পড়ল তার স্ত্রীর বুকের উপর। দুই হাতে তার গলাটা চেপে ধরলেন। স্ত্রী ছটফট করতে করতে হাত পা ছুটতে লাগলো। শোন, আমি শুধু তোর দাদাকে মারিনি, তোর বোনকেও মেরেছি। আর এখন আমি তোকেও মারবো। হ্যাঁ, কি ভেবেছিলি আমি সারা জীবন অপমান সহ্য করে যাব? আমিও প্রতিবাদ করতে পারি। দেখ আমার নিজের ক্ষমতা কত বেশি। আজ আমি মুখোশ ছাড়া মারছি তোকে। মর বলছি, মর। একটু একটু করে তার স্ত্রীর শরীর নিস্তেজ হয়ে গেল, হাত পা স্থির হয়ে গেল। ঘাড় কাঁধ করে পড়ে রইল নিথর এক পাশে দেহটা। স্ত্রীকে মেরে হো হো করে হেসে উঠল সরকারবাবু। একটা তীব্র বিকৃত স্বরে অট্টহাসি, যেন মুখোশ নিজেই আজ তার শরীরে মিশে গেছে। মুখোশ ভগ্ন হয়েছে তাতে কি, মুখোশের শক্তি বা অপশক্তি মিশেছে তার রন্ধ্রে রন্ধ্রে। স্ত্রীর নিথর দেহটা পা দিয়ে একপাশে ঠেলে আবার সেই বারান্দায় এসে বসলেন তিনি। তখনও বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। এই তার জীবনের 4 নম্বর খুন। প্রথমে কালো বিড়াল, তারপর শালি, তারপর শালা, আর এখন তার স্ত্রী। সবাইকেই তিনি একে একে মৃত্যুর কোলে শুইয়ে দিয়েছেন। এক একটা নিঃশব্দ খুন। এবারের খুনটা তো মুখোশ ছাড়া, নিজের আসল মুখ নিয়েই তিনি এ কাজ করেছেন। এমন সময় তার ঘরে কিছু একটা শব্দ হলো। ভুরকুচকে উঠে দাঁড়ালেন সরকারবাবু। কানে এলো ফিস ফিস শব্দ। ঘরে কারা যেন কথা বলছে, কিন্তু কারা? আস্তে আস্তে নিজের ঘরে প্রবেশ করতে গেলেন। হঠাৎ দরজার উপর থেকে লাফ দিয়ে কিছু একটা তার ঘাড়ে এসে পড়ল। চমকে উঠে তিনি দেখলেন একটা কালো বিড়াল। কিন্তু এই কেমন বিড়াল? বিড়ালের মুখ নেই, চোখ নেই, নাক নেই, কানও নেই। সবকিছু যেন একটা কালো পশমের মুখোশ দিয়ে ঢাকা। মুখোশ, এটা ভেবেই হাড়হীন হয়ে গেল সরকারবাবু। আস্তে আস্তে সেই নাক চোখ মুখহীন বিড়ালটা এগিয়ে আসছিল তার দিকে। তিনি তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করতে গিয়ে তার স্ত্রীর মৃতদেহতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। এখন তার মুখটা তার স্ত্রীর মুখের মতো একদমই নয়। তিনি দেখলেন তার স্ত্রীর মুখও একেবারে শূন্য, ফাঁকা। এই কি করে সম্ভব? তার স্ত্রীর মুখের মধ্যে চোখ, নাক, ঠোঁট, কান সব কোথায় গেল? যেন একটা মনুষ্য চামড়া দিয়ে সেই মুখটা ঢেকে দিয়েছে। হঠাৎ তার স্ত্রী উঠে বসল। সরকারবাবুর হাত পা পাথরের মতো ভারী হয়ে গেল। এই দৃশ্য দেখবেন তিনি আশা করেননি। এবারে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো খাটের তলা থেকে। খাটের তলায় আধো অন্ধকার ভেদ করে টিকটিকির মতো বাইরে বেরিয়ে এলো একজন পুরুষ, যার চোখ, মুখ, কান, নাক কিছুই নেই, অথচ তাকে সরকারবাবু চিনতে পারছেন। এই হলো সরকারবাবুর একমাত্র শালা। সরকারবাবু নিজের সমস্ত শক্তি একত্র করে উঠে দাঁড়ালেন। তারপর দাঁড়িয়ে দৌড়ে ঝুল বারান্দায় এসে থমকে গেল। দেখলেন একজন মেয়ে রেলিংয়ের উপর বসে তার দিকে তাকিয়ে পা দুলাচ্ছে। সেই মেয়েটির মুখও সম্পূর্ণ ফাঁকা। তাকেও সরকারবাবু চেনেন। এই হলো সরকারবাবুর একমাত্র শালী। আস্তে আস্তে ঘরের মধ্যে সকলেই সরকারবাবুর দিকে এগিয়ে আসছিল। এমন সময় ঘরের বিকট আয়নায় চোখ পড়ল সরকারবাবুর। সেখানে তিনি দেখতে পেলেন সেই মুখোশওয়ালাকে। তিনি বললেন, একটা কথা বলা হয়নি বাবু। মুখোশ যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তারা ফিরে আসবে।
যাদের আপনি মুখোশের সাহায্যে কিংবা মুখোশের জন্য ক্ষতি করেছেন। তাই মুখোশটাকে যত্ন করে রাখতে হবে, খুব যত্ন করে রাখতে হবে। আয়নার সেই প্রতিচ্ছবি উধাও হতেই ঘরের মধ্যে সেই অপ্রাকৃতিক প্রাণীরা এগিয়ে এলো সরকার বাবুর দিকে। তিনি কোনো প্রতিবাদ করতে পারলেন না, কেবল তার গলা দিয়ে বেরিয়ে এলো একটা অন্তিম আর্তনাদ। এই ওঠো, তাড়াতাড়ি ওঠো, বেলা হয়ে গেল যে, যাবে না নাকি? শনিবার যে আজ। হঠাৎ স্ত্রীর ডাকে ঘুম ভাঙল সরকার বাবুর। শরীর জুড়ে একটা অদ্ভুত শীতল অনুভূতি। ঘুম ভেঙেই উঠে বসতে পারলেন না তিনি। দমটা যেন আটকে আসছে তার, যেন কিছু একটা পাষাণের মতো বুকের উপর চেপে বসেছে। স্বপ্ন, দুঃস্বপ্ন, বিভীষিকাময় স্বপ্ন, এমন এক ভয়ানক স্বপ্ন যার চাপ সুস্থ স্বাভাবিক শরীরও আর নিতে পারছে না। স্ত্রী কিছু একটা আন্দাজ করে তাকে জল দিল, হাত ধরে স্বামীকে উঠে বসতে সাহায্য করল। সেই আতঙ্কের রাত, ভয়ানক মুখোশ, এতগুলো খুনের দৃশ্য, স্ত্রীর প্রতি পৈশাচিক আচরণ, নির্মম বাস্তব হয়নি। এই সবই ছিল স্বপ্ন। এইসব স্বপ্ন ছিল। গভীর নিঃশ্বাস নিলেন সরকারবাবু। স্ত্রী বলল, সেই ভোর থেকে তোমায় ডাকছি, তুমি কিছুতেই উঠছো না। শনিবার আজকে, সেটা কি ভুলে গেছো? আমাদের বাতাসডাঙ্গা যেতেই হবে আজকে। হঠাৎ সরকারবাবু অদ্ভুত একটা কাজ করলেন। স্ত্রীকে টেনে নিলেন নিজের কাছে। একটা গভীর হুঁশিয়ারি দিয়ে তার মন থেকে যেন তাকে বলল, স্বপ্নের মতো বাস্তবে কিছু চান না তিনি, হারাতে চান না তার প্রিয় মানুষদের। স্ত্রী তাকে একটু বিরক্তি না দেখিয়ে শান্তভাবে হেসে বলল, তুমি বিশ্রাম নাও, আমরা বিকেলের দিকে বেরোবো। সেখানে রাতে পৌঁছলেও হবে, তাড়াহুড়ো নেই কোনো। বিকেলের আকাশ মেঘে ঢাকা, একটানা বর্ষণ, সেই সঙ্গে ভিজে পথ ধরে এগোচ্ছে সরকারবাবুর গাড়ি। সঙ্গে তার স্ত্রী এবং একমাত্র ছেলে। তিনজনেই বাতাসডাঙ্গার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। বাতাসডাঙ্গায় প্রবেশ করতে হঠাৎ ছেলের উচ্ছ্বাসিত কণ্ঠ গাড়ির মধ্যে সেই নীরবতাকে ভাঙল। ও বাবা, বাবা, আমি একটা মুখোশ কিনবো। চমকে উঠলেন সরকারবাবু। শুকনো মুখে তিনি জিজ্ঞেস করলেন, মুখোশ? কোথায় পাবো মুখোশ? ছেলে জানলার কাছে আঙুল ছুঁয়ে বলল, ওই যে দেখো বাবা, ওই সাইনবোর্ডটার কাছে লেখা আছে বাতাসডাঙ্গার মুখোশ মেলা। দেখো না কত মুখোশ টাঙানো। একটা কিনে দাও না বাবা, একটা কিনে দাও না গো। সরকারবাবু স্ত্রী আপত্তি দেখিয়ে ছেলের সঙ্গে তর্ক শুরু করল। অন্যদিকে সরকারবাবু হঠাৎ কাঁপতে শুরু করল। গাড়ি ধীরে ধীরে এসে দাঁড় করালেন মেলার সামনে। বৃষ্টিতে কাদা হয়ে গিয়েছে পথ। লোকজন, দোকান, দোকানদার আর মুখোশ, সবকিছুই অবিকল তার সেই স্বপ্নের মেলার মতো। হঠাৎ তার চোখ পড়ল মেলার এক কোণে। সেখানে একা বসে আছে স্বপ্নে দেখা সেই মুখোশ বিক্রেতা। তার দোকানটা এখনো খালি, সেখানে কোনো দৃশ্যমান মুখোশ নেই। দূর থেকেই তাকে দেখে দোকানি হালকা ঝুঁকে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসল। চোখে যেন তার স্পষ্ট ইঙ্গিত, সে যেন বলতে চায়, মুখোশ নেবে বাবু? অদৃশ্য মুখোশ নেবে বাবু? অদৃশ্য মুখোশ। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প বাতাসডাঙ্গায় রাতের মেলা। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল পার্থ, অরণ্যদেব, পূজা, রাজ, অভিক, মধুরা এবং দেবজিৎ। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন গল্পগুলো আসলেই আপনারা তা শুনতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, সঙ্গে রাখুন বঙ্গকথা চ্যানেলকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।